আমার বয়স মাত্র ১৬ বছর। বয়স কম হলে কি হবে, আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। পাড়ার ছেলেরা আমায় দেখে বাজে কথা বলত। একদিন আমার মা নানা অসুস্থ হওয়াতে নানার বাড়ি চলে গেল। বাড়িতে শুধু আমি আর আমার আব্বু। আব্বু বলল, আজ রাতে তোর রুমে একা ঘুমাতে হবে না, তুই আমার রুমে ঘুমাবি। আমি বললাম, ঠিক আছে বাবা। তারপর রাতে খিচুড়ির সাথে ওষুধ মিশিয়ে আমায় খাওয়ালো। তারপর আমার সাথে বাবা সারারাত ধরে। আমি ভাবতেই পারছি না নিজের বাবা আমার সাথে। বাকি ঘটনাটি গল্পতেই বলছি। আমার নাম শিউলি, বয়স ১৬ বছর, ক্লাস 10-এ পড়ি। আমি আমার আব্বু আম্মুর বড় মেয়ে। আমার একটা ছোট ভাইও আছে, ওর বয়স ৪ বছর। আমার আম্মু আমার আব্বুর ৩ নম্বর স্ত্রী। আমার আব্বুর আগের ২ স্ত্রী তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা আলাদা থাকে। আব্বুর প্রথম স্ত্রীর ৪টা ছেলে আর দ্বিতীয় স্ত্রীর ২টি। সকলেই আমার থেকে বয়সে বড়। আব্বু প্রতি সপ্তাহে ২ দিন করে আমাদের বাড়িতে থাকেন। সপ্তাহের বাকি দিনগুলো ওনাকে ওনার অন্যদের বাড়িতে থাকতে হয়। ওনার খুব বড় কাপড়ের বিজনেস আছে। আমার বয়স ১৬ বছর হলেও এই বয়সেই আমার দেখতে অনেক লম্বা। গায়ের রংটাও ফর্সা। যখন আয়নায় নিজেকে দেখি তখন আমি নিজেই অবাক হয়ে ভাবি আমি এত সুন্দর। একদিন আমার আম্মুর আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। ওর বাড়ি থেকে সকালে ফোন করে জানানো হলো। খবর শুনেই আম্মু আমার ছোট ভাইকে নিয়ে তড়িঘড়ি করে তাকে দেখতে নার্সিংহোম বেরিয়ে গেলেন। আমি বাড়িতে একলা রইলাম। আম্মু দুপুরের দিকে আমাকে ফোন করে বললেন যে ওর আব্বুর অবস্থা খুব খারাপ, তাই আম্মু আগামী ২-৩ দিন হয়তো বাড়িতে ফিরতে পারবেন না। ওকে ওর আব্বুর বাড়িতে থাকতে হবে। আর প্রতিদিন নার্সিংহোম ঘর করতে হবে। আম্মু আমাকে আরও বললেন যে একটু আগেই তোর আব্বুর সাথে ফোনে কথা হয়েছে। তোর আব্বু কথা দিয়েছে যে আগামী ২-৩ দিন ও রাতে বাড়ি ফিরে আসবে। তোর কোনো চিন্তা নেই, তোকে রাতে একা থাকতে হবে না। তবে রান্না বান্নার ব্যবস্থা তোকেই করতে হবে। সকালে তোর আব্বুর জন্য খাবার আর দুপুরের টিফিনটাও তোকে বানিয়ে দিতে হবে। যদি বাজার দোকানের দরকার হয় তাহলে তোর আব্বুকে বলবি, তোর আব্বু ব্যবসায় যাবার আগে তোকে দরকার মতো বাজার দোকান করে দেবে। আম্মু জানতেন যে আমি যেটুকু রান্না বান্না জানি তাতে ২-৩ দিন কাজ চালিয়ে নিতে পারব। রাতে আব্বু ব্যবাস থেকে ফেরার পর আমি আব্বুকে বললাম, আব্বু তোমাকে চা করে দেব। আব্বু বলল, তুই পারবি তো গ্যাস জ্বালিয়ে চা করতে? আমি হেসে বললাম, আমি এখন একটু একটু করে রান্না বান্না করা শুরু করেছি, কোনো অসুবিধা হবে না। আব্বু বলল, অসুবিধে হলে বলিস, তাহলে হোটেল থেকে খাবার এনে নেব। আমি আব্বুকে নিরস্ত করে বললাম, তার কোনো দরকার নেই, আমি সব পারব। আব্বু খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বাথরুমে ফ্রেশ হতে ঢুকল। আর আমি রান্নাঘরে চা করতে ঢুকলাম। আম্মু থাকলে আম্মুই আব্বুর জন্য চা করে। চা করতে গিয়ে মনে হলো আব্বু চায়ে কতটা চিনি খায় তা তো আমি জানি না। আমি তাই আব্বুর কাছে চামচ চিনি দেব সেটা জানতে বাথরুমের দিকে গেলাম। গিয়ে দেখি বাথরুমের দরজা খোলা। আব্বু কি যেন একটা করছে লুকিয়ে লুকিয়ে। আর একটু কাছে গিয়ে যা দেখালাম তাতে আমার চোখ চানাবড়া হয়ে গিয়েছে। দেখি আব্বু আমার জামাকাপড়টা ধুয়ে দিচ্ছে। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি আমার জামাকাপড় ধুয়ে দিচ্ছে কেন? আমি ধুতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। আমি হতবাক হয়ে গেলাম আব্বুর কাণ্ড দেখে। সরল মনে আব্বুকে ডেকে বললাম, আব্বু কি করছো কি তুমি? ওগুলো আমিও কাচতে পারবো তো? আব্বু বলল, ওগুলো থেকে তো ঘামের গন্ধ বের হচ্ছে। আব্বু প্রথমটায় কেমন যেন একটু থতমত খেয়ে গেল। আমি যে হঠাৎ এখানে চলে আসতে পারি তা হয়তো ভাবেনি। কিন্তু আব্বু কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে একটু সামলে নিল। আমি তো আব্বুকে কোনোদিন দেখিনি আমার কাপড় ধুয়ে দিতে। আজ কেন আব্বু কাপড় ধুয়ে দিচ্ছে? আমি ভাবলাম আম্মু হয়তো বাড়িতে নেই তাই। আমার হাতের চা খেয়ে আব্বু খুব খুশি হল। আমরা একসাথে টিভি দেখতে বসলাম। টিভিতে একটা সিনেমা চলছিল। সিনেমাতে হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। আর সেটা দেখে আমার ভয় করতে শুরু করল। আর আমি ভূতকে খুব ভয় পাই। আব্বু আমার ভয় দেখে নিজের আব্বুকে নিজেরই কেমন যেন অচেনা বলে মনে হতে লাগল। যে আব্বু আমাকে কষ্ট করে বড় করেছে, যে আব্বুর কাছে এটা ওটা বায়না করেছি, দুষ্টুমি করলে বা পড়াশোনায় ফাঁকি দিলে, যে আব্বুর ধমক খেয়ে অভিমানে কান্নাকাটি করেছি, শরীর খারাপ হলে যে আব্বু আমার পাশে সারারাত ঘুমিয়ে থেকেছি, সেই আব্বুকে আজ হঠাৎ কেমন যেন অচেনা একটা বাইরের লোক বলে মনে হচ্ছিল। আব্বুকে আজ আমি অন্যরকম দেখতে পেলাম।
ঝট করে উঠে পড়ে রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। আব্বুকে বললাম, আব্বু আমি একটু রান্নাঘরে যাচ্ছি। আমাকে রাতের খাবার গরম করতে হবে। আমি আব্বুকে দেখলাম আমার পিছু পিছু রান্নাঘরে চলে আসছে। আব্বুকে বললাম, তোমার আসার তো দরকার ছিল না। তারপর রাতে আমি আর আব্বু একসাথে খাবার টেবিলে খেতে বসলাম। দেখি আব্বু খেতে বসেও এক অন্যরকম দৃষ্টিতে আমার দিকে বারবার তাকাচ্ছে। জীবনে কোনোদিন আব্বুকে আমার দিকে এরকমভাবে তাকাতে দেখিনি আমি। আব্বু হঠাৎ আমাকে জিজ্ঞেস বলল, তোর আম্মু কি পরশু ফিরবে? আমি বললাম, জানি না, তবে আম্মু আজ ফিরতে পারবে না সেটা বলেই গেছে। শিউলি, আজ রাতে তুমি আমার রুমে ঘুমাবে। আমি বললাম, কেন? আমি তো আমার ঘরে শোব বলে বিছানা করে রেখেছি। আব্বু বলল, আজকে তো তোমার আম্মু নেই, আলাদা আলাদা শুয়ে কি হবে? আর তাছাড়া আমি তোমাকে একা একা রুমে ঘুমাতে দিতে পারি না। আমি বিশেষ না ভেবে মাথা নেড়ে সম্মতি দিলাম। রাতে আমি আম্মুর শোবার ঘরে গিয়ে খাটে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। আব্বু তখন বাথরুমে। আব্বু বাথরুম থেকে ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আব্বু লাইট নিভিয়ে দিল। আমি বললাম, আব্বু নাইট বাল্বটা জ্বালাও না। আব্বু বলল, না থাক, আজ অন্ধকারই ভাল লাগছে। লাইট পুরোপুরি নিভে যেতে ঘরে অন্ধকার ছেয়ে এল আর আমি ঘুমিয়ে পড়লাম। আধ ঘন্টা পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার কোনোভাবেই ঘুম আসছিল না। আমি লক্ষ্য করলাম আব্বু ঘুমায়নি। আব্বু এখনো জেগে আছে। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি এখনো ঘুমাওনি কেন? আব্বু তখন বলল, আমার ঘুম আসছে না মা। আব্বু বলল, তোর মায়ের কথা খুব মনে পড়ছে। আমি আব্বুকে বললাম, আব্বু একদিন হলো না আম্মু বাড়িতে নেই, আর তাতেই তুমি এত চিন্তিত হয়ে গেছ। আব্বুল বলল, মা আমি তোর মাকে অনেক ভালোবাসি। আমি আব্বুকে বললাম, শুধু আম্মুকে ভালোবাসো? আব্বু বলল, এই পরিবারের সবাইকেই ভালোবাসি, তবে তোকে একটু বেশি স্নেহ করি। জানো আব্বু, পাড়ার বদমাশ ছেলেগুলো মাঝে মাঝে আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ কথা বলতেই আব্বু এরকম অদ্ভুত আচরণ করছিল, ঠিক বুঝতে পারছিলাম না। তাছাড়া আব্বু আমাকে এখন তুই তুই করে না বলে মাঝে মাঝেই তুমি তুমি করে কথা বলছিল। আব্বু, আমাকে তুমি এরকম করো না। তুমি আমার বাবা। আর তুমি আমাকে তুই তুই করে না বলে তুমি তুমি করেই বা কথা বলছো কেন? তোমাকে খাইয়ে পরিয়ে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি। অনেক টাকাও খরচ করেছি আমি তোমার পেছনে। আমি আজ তোমার কাছে এমন একটা জিনিস চাইবো, তুমি আমাকে দিবে মা? আমি আব্বুকে বললাম, আব্বু তুমি এভাবে বলছো কেন? আমি তোমার মেয়ে, আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি। আব্বু তখন খুশি হয়ে বলল, মা সত্যি আমার একটা ইচ্ছা ছিল, সেটা তুমি পূরণ করবে। বাবা তুমি কেন ভয় করছো? আর আমি তোমার মেয়ে, আমার কাছে কোনো কিছু লজ্জা পেলে চলবে। তুমি বলো আমার কাছে কি চাও? বাবা তখন বলল, আচ্ছা মা, আমি তোমার আম্মুর সাথে যা করি আমি তোমার সাথে তা করতে চাই। তুমি কি তাতে রাজি? আব্বু তুমি এসব কি বলছো? আমি তোমার মেয়ে, আমি কি বড় হয়ে গেছি যে আমি তোমার সকল কথা রাখতে পারবো? আমি তো এখনো অনেক কিছু বুঝি না। আমি আব্বুকে বললাম, আব্বু আমি তোমার মেয়ে। আর তুমি কি বলছো এসব? আমি এই কথা কিছুতেই রাখতে পারবো না। আব্বু তখন কেঁদে বলল, তুমি যখন ছোট ছিলে তখন তোমার শরীর খারাপ হলে কত রাত আমি না ঘুমিয়ে জেগে থেকেছি জান। তুমি কত বায়না করেছো আমার কাছে। তোমার সব ইচ্ছা, বিভিন্ন গিফট সহ আমি কষ্ট করে তোমার আবদার পূরণ করেছি। আজ তোমার কাছে আমি একটা সামান্য জিনিস চাইছি, তা তুমি দিতে পারবা না মা। আমি বাবাকে বললাম, বাবা এটা সামান্য না, এটা কেউ দিতে পারবে না। আমি আমার মেয়েকে বললাম, তাহলে তুমি আমাকে এত বড় কষ্ট দিলে, মুখে মুখে না করে দিলে তুমি? আমি জানতাম না আমার মেয়ে এতটা পাষাণ হতে পারে। আমি আমার বাবাকে বললাম, বাবা এটা কি করে সম্ভব, তুমিই বলো। আর তোমার মতো বাবা আমি খুব কম দেখেছি। যেটা পারবো না সেই জিনিসের কথা কেন বললে বাবা? আমি বাবাকে তখন কান্না করতে দেখলাম, বাবা কাঁদছে। আমি বাবাকে বললাম, তুমি কেন কাঁদছো এইভাবে? ঠিক আছে, তুমি যদি কান্না না থামাও তাহলে আমি কিন্তু তুমি আমায় যা বলছো সবকিছু আমি আম্মুর কাছে বলে দিব। আমি তখন বললাম, না মা, এসব কি কাউকে বলা যায়? তুমি তোমার আম্মুকে কিছু বলো না। যদি তোমার আম্মুর কাছে আমার কথা বলো তাহলে তোমার আম্মু এ বাড়িতে আমায় জায়গা দিবে না। তাই তোমার আম্মুকে এসব বলতে যেও না। তুমি কি চাও এ বাড়ি থেকে আমি দূরে কোথাও চলে যাই? আমার মেয়ে শিউলি তখন বলল, তাহলে আব্বু তুমি আর কোনোদিন এসব কথা বলবে না? আমি বললাম, ঠিক আছে মা, বলবো না। তবে আমার একটা অন্য কথা আছে, সেটা রাখবে না মা? আমি আব্বুকে বললাম, আব্বু তোমার এইসব কথা ছাড়া আমি সব কথা তোমার রাখব।
আমি বললাম, লক্ষ্মী মেয়ে আমার, তাহলে তোমার আম্মু কাল আসবে না? তুমি আর আমি বাড়িতে কাল আমরা দুজন থাকব। তাহলে আমি তোমাকে কাল হোটেল থেকে খাবার নিয়ে আসব তোমার জন্য। আমি বললাম, বাবা আমি তো রান্না করতে পারি, তাহলে হোটেল থেকে খাবার আনবে কেন? আমি বললাম, আম্মু তোমাকে আমি কষ্ট করতে দিব না তাই। আর তাছাড়া হোটেল থেকে খিচুড়ি খাই না অনেক দিন ধরে। তোমার তো খিচুড়ি অনেক প্রিয় তাই না মা? আমি বললাম, আব্বু, হোটেলের খিচুড়ি আমার অনেক প্রিয় খাবার। তাহলে কাল আর রান্না করার দরকার নেই। আমি দুজনের জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসব। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি কাল আমার জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসবে। পরের দিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখছিলাম। আর বাবা বাজারে চলে গেল। রাত 10টা হয়ে গেছে, বাবা এখনো বাজার থেকে ফিরছে না। আমি বাবাকে ফোন দিলাম, ফোনটাও রিসিভ হচ্ছে না। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি চিন্তা করতে করতে হঠাৎ দরজায় নক করল। আমি দরজায় নক শুনে দরজাটা খুলে দিলাম। দেখলাম বাবা আমার জন্য খিচুড়ি নিয়ে হাজির। বাবা বলল, এই খিচুড়ি অনেক স্বাদের মা। আমি বাজারে গেলে মাঝে মাঝে খাই। আজ তোমার জন্য স্পেশাল খিচুড়ি নিয়ে আসলাম। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা একসাথে খাবো। আমি বললাম, ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে আসছি। তুমি খিচুড়ি টেবিলে রেডি করো। বাবা টেবিলে বসলো, 2টা বাটি করে খিচুড়ি নিয়ে আসলো। বাবা বলল, হঠাৎ বল মা, আমার শরীরটা খারাপ লাগছে। আমি এখন কিছু খেতে পারবো না। তুমি খেয়ে নাও। আমি বললাম, না বাবা, তোমার খেতে হবে, নইলে আমি খাবো না। বাবা বলল, মা আমি অনেক খুশি হলাম, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না হঠাৎ কেন জানি। আমি খেতে পারবো না মা। তুমি সবটুকু খিচুড়ি খেয়ে নাও। মা যদি পারো তাহলে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। বাবার এই মক্কল আমি বুঝতে পারিনি। আসলে বন্ধুরা, বাবা কেন খিচুড়ি খেতে চাইল না তা যদি তোমরা জানো তাহলে তোমাদের হুঁশ উড়ে যাবে। এই খিচুড়ি আমি খাবার পরে আমার কি হয়েছিল এবং বাবা আমার সাথে কি করছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর মধ্যেখানে একটা কথা বলতে চাই, আমি সবসময় তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করি। তাই ভিডিওতে কষ্ট করে একটি লাইক করে দাও, আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, আমি সেই খিচুড়ি বাবার আদেশে খেয়ে নিলাম। খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু খিচুড়িটা খাওয়ার পর হঠাৎ আমার মাথাটা যেন জিন জিন করছিল। আমার চোখ দিয়ে অন্ধকার দেখতে পেলাম। আমি বাবাকে বললাম, বাবা আমার জানি শরীরটা কেমন করতেছে। আমি ঘুমাবো। আমি আমার রুমে ঘুমিয়ে পড়ি বাবা। তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো বাবা। আমি মনে মনে বললাম, কাজ হয়ে গেছে। আমার মেয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। আর দরজাটা লক করতে ভুলে গেছে আমার মাম্মি। আমার মেয়ে তখন বিছানায় শুয়ে পড়ল। শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। আমি গভীর রাতের জন্য অপেক্ষা করতেছিলাম। রাত যখন 2টা বাজে তখন আমি আমার মেয়ের রুমে গেলাম। তারপর তার বিছানায় বসলাম। দেখলাম আমার মেয়ে নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। আমার মেয়েকে চাঁদের চেয়েও সুন্দর লাগছিল। আমি আমার মনের অজান্তেই ভুল গিয়েছিলাম এটা আমার মেয়ে। আমি যখন আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম তখন দেখলাম মেয়ে আমার খুব শান্তিতে ঘুমাচ্ছে। আমার মাথায় মাথায় বারবার জানান দিচ্ছিল, আজ তোমার সুযোগ, আজ তোমার এই সুযোগ কখনো চেয়ে দিও না, কারণ এই সুযোগ তুমি আর পাবে না। আর তাই আজ তোমার সময়। আমার মাথায় এই চিন্তা ভর করল। হঠাৎ লক্ষ্য করলাম আমার মেয়ে আমার দিকে তাকিয়ে রইল। মাত্র দেখলাম ঘুমিয়ে আছে, হঠাৎ চোখ খোলা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমার মেয়ে কিনা কি মনে করে এত রাতে তার রুমে আমি। আমি আমার মেয়েকে বললাম, মা তুমি মশারি টানাতে ভুলে গিয়েছ, কিন্তু তোমায় মশায় থেকে বাঁচাতে আমি মশারি টানিয়ে দিতে আসলাম। দেখি আমার মেয়ে কোনো কথা বলে না, আমার দিকে এক পলকে চেয়ে রইল। আমি বললাম, মা তুমি কথা বলছো না কেন? আমার আরও একটা জোরে ডাক দিলাম, মা তুমি কথা বলছো না কেন? আমি আমার মেয়ের নাকের কাছে হাত দিয়ে দেখলাম সে নিঃশ্বাস নিচ্ছে না। আমি বুঝতে পারলাম আমার মেয়ে দুনিয়াতে নেই। আমার মেয়ে মারা গেছে। আমি চিৎকার করে কান্না করে বললাম, আমি একই করলাম, আমি আমার মেয়েকে নিজের দোষে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমি তো জানতাম না যে এই খিচুড়ি খেলে মেয়ে মারা যাবে। আমি ভেবেছিলাম ঘুমিয়ে থাকবে, কোনো হুঁশ থাকবে না। এখন তো দেখি আমার মেয়ে মারা গেছে। আমার শাস্তি হওয়া উচিত। আমি এভাবে চিল্লাতে থাকি।
বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বাবা আমার রুমে ধীরে ধীরে আসলেন। আমি দরজা ভিতর থেকে লক করতে ভুলে গেছি। আমি ঘুমিয়েছিলাম। বাবা আস্তে করে আমার বিছানায় বসল। তারপর বাবা আমার সাথে যা করেছিল তা কোনো মেয়েদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার দুই মেয়ে, বড়টার নাম তুষ্টি আর ছোটটার নাম বৃষ্টি। তাদের মা খুব শখ করে মিলিয়ে দুই মেয়ের নাম রাখে। বড় মেয়ে ঢাকাতে থেকে কলেজে পড়ালেখা করে, আর ছোট মেয়ে আমার সাথে রাজশাহীতে থাকে। তাদের মা মারা যায় বছর 7 আগে। ছোট মেয়ের বয়স 13 বছর। আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই। একজন বুয়া আছে, সারাদিন রান্না বান্না করে সন্ধেবেলা চলে যায়। বৃষ্টির বয়স 13 হলেও তাকে দেখতে অনেক লম্বা আর সুন্দরী। এখনই তার বড় বোনের সমান লম্বা হয়ে গেছে, কিন্তু মন মানসিকতা ঠিকই বাচ্চাদের মতো। এখনো বুয়াই তাকে স্নান করিয়ে দেয়, বুয়াই তাকে দেখাশোনা করে। আমি কাজের মানুষ, সারাদিন বাহিরে থাকি। মেয়েদের দিকে খুব একটা নজর দিতে পারি না। পুরনো বুয়াটাই সব সামলায়। তাই মেয়েদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। তারা আমাকে বেশ ভয় পায়। হঠাৎ একদিন বুয়া অসুস্থ হয়ে যায়। প্রায় 1 সপ্তাহ আসতে পারেনি। একদিন রাতে অফিস থেকে বাসায় এসে খেতে বসি। বৃষ্টি আমাকে ঠোঁট ফুলিয়ে বলল, বাবা, আমাদের বুয়া 1 সপ্তাহ ধরে আসে না, তাই আমি গোসল পর্যন্ত করতে পারছি না। তুমি রোজ বাইরে থেকে খাবার নিয়ে আসো, এসব খেতেও আর ভালো লাগে না। তুমি কাল থেকে নতুন কোনো বুয়া নিয়ে আসো প্লিজ। আমি ঠাট্টা করে বললাম, গোসল না হয় আমিই করিয়ে দিলাম, কিন্তু খাবারের যখন সমস্যা তো নতুন বুয়া তো খুঁজতেই হয়। বৃষ্টি বলল, ঠিক আছে, কাল গোসল করিয়ে দিও। আমি খাওয়া বন্ধ করে মেয়ের দিকে চাইলাম। বৃষ্টি দেখতে খুব সুন্দর হয়েছে, একদম তার মায়ের মতো। আমি বৃষ্টির দিকে তাকিয়ে থাকতাম, কারণ আমার মেয়ে বৃষ্টি ঠিক তার মায়ের মতো হয়েছে। আমি আমার মেয়ের চেহারার দিকে তাকালে আমার স্ত্রীকে যেন খুঁজে পেতাম। আমি ভাবতে লাগলাম, মেয়েটি তো বড় হয়েছে, তারপরও এখনো বাচ্চাদের মতো আচরণ করে। তাকে গোসল না করিয়ে দিলে সে গোসল করবে না। আমি বাবা হয়ে মেয়ের দায়িত্ব তো নিতে হবে। আমি বৃষ্টিকে বললাম, তুই এখন নিজের গোসল করা নিজে শিখ, কারণ কিছুদিন পর তো তোর শ্বশুর বাড়ি যেতে হবে। মেয়ে তখন বলল, বাবা, আমি কোনোদিন শ্বশুর বাড়ি যাব না। আমি তোমার সাথে সারা জীবন থাকব। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমি আমার মেয়ের কথা শুনে অবাক হয়েছিলাম। এই মেয়েকে নিয়ে আমি কি যে করি। পরের দিন তাকে আমি গোসল করিয়ে দিলাম, নিজ হাতে তুলে ভাত খাওয়াইয়া দিলাম। তারপর মেয়ে আমার শান্ত হলো। আমি বললাম, যাও বৃষ্টি, এবার তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। সে বায়না করে বলল, বাবা ঠিক আছে, বড় আপুকে ছাড়া আমি একা আমার রুমে ঘুমাতে ভয় করে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, শোন মা, কিছুদিন পর থেকে তুই আমার রুমে ঘুমাবি। ঠিক আছে, এখন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো মা। তারপর মেয়ে যখন তার নিজের রুমে ঘুমাতে গেল, আমি গভীর রাতে আমি ধীরে ধীরে মেয়ের শোবার ঘরে গেলাম। গিয়ে দেখি সে টিভি দেখছে। আমি তাকে গিয়ে বললাম, মা, তুমি এখনো টিভি দেখছো? আমার মেয়েকে বললাম, মারে, তোর মুখের দিকে তাকালে তোর মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠে। আমার কথা শুনে সে খুব খুশি হলো। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে রইলাম। আমি যেন আমার মেয়ের মাঝে আমার স্ত্রীকে খুঁজে পেলাম। আমি যখন এভাবে তাকিয়েছিলাম, সে কিছুটা অবাক হলো, বলল, তোমার কি হয়েছে বাবা? তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমার খুব আদরের মেয়ে, তাই না বাবা? আমি বললাম, হ্যাঁ মাম্মি, তুমি খুব আদরের মেয়ে আমার। আমার বাবা বলল, মাম্মি, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? বাবা, মাম্মি, তুমি আমার কথাটা রাখবে মাম্মি। আমার মেয়ে বলল, বাবা, তুমি আমার জন্মদাতা, আর তোমার কথা কি আমি ফেলতে পারি? আমি তোমার সব কথা রাখব। তোমার কথা না রাখলে যে আমার অমঙ্গল হবে। আমি ভাবতে লাগলাম, কিভাবে কি করা যায়। হঠাৎ বুদ্ধি এলো মাথায়। আমি তাকে গম্ভীর হয়ে জিজ্ঞেস করলাম, কতদিন গোসল করিস না মা? প্রায় 1 সপ্তাহ। তাই? আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমাকে আজ গোসল করিয়ে দেই। কাজের বুয়া আসবে কোনোদিন, আর তুমি এতদিন গোসল ছাড়া থাকবা মাম্মি।
গোসল না করলে ঘুম হবে না মাম্মি রাতে। তাই চলো আগে গোসলটা করিয়ে দেই। তুমি আমার মেয়ে, আমি তোমার যত্ন না করলে লোকে মন্দ বলবে। তাছাড়া আমি তোমাকে এভাবে থাকতে দিতে পারি না। চলো মাম্মি, তোমাকে গোসলটা করিয়ে দেই। এতদিন গোসল না করলে শরীর খারাপ হবে। মেয়ে বলল, এখন তো রাত, কাল সকালে করি আব্বু। আমি আমার মেয়ের কথা মেনে নিলাম। তবে মা, কাল তো আমি কাজে চলে যাব। ফিরতে আবার রাত হবে। মেয়ে বলল, ঠিক আছে বাবা, তাহলে কাল রাতে তুমি গোসল করিয়ে দিও। যাও বাবা, এখন গিয়ে ঘুমাও। আমিও ঘুমাবো। ঠিক আছে মা, তাহলে তুই ঘুমিয়ে পড়। আমিও ঘুমাতে গেলাম। পরের দিন সকালে উঠে আমি আমার মেয়েকে বললাম, মা, আজ বাড়িতে কেউ নেই, তাই বাড়িটা একদম খালি পড়ে থাকবে। তোমার আজ আর স্কুলে যেতে হবে না। কাল স্কুলে যেও। আমি বাবার কথা শুনে খুব খুশি হলাম, কারণ আজ সারাদিন টিভি দেখতে পারবো। সেদিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখেছিলাম। বড় আপুর সাথে ফোনে কথা বলেছিলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাবা এখনো বাড়িতে ফিরছে না। আমি বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু বাবা প্রায় রাত 10টার দিকে বাড়িতে ফিরল। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এত দেরি হলো কেন? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। তোমার কোনো খবর নাই। বাবা বলল, মা, আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন চলো মা, গোসল করিয়ে দেই। মেয়েটা বলল, বাবা, আমি আজ গোসল না করলে হয় না। খুব শীত লাগছে। আমি মেয়েকে বললাম, মা, আজ তোমার গোসল করতে হবে, নইলে তোমার শরীরে অসুখ হয়ে যাবে। শরীরের সর্দি জ্বর আসতে পারে। আমি বাবার কথা শুনে বললাম, ঠিক আছে বাবা, চলো আমি গোসল করব। আমি তাকে বাথরুমে নিয়ে গেলাম। তারপর আমার ছোট মেয়েটাকে গোসল করিয়ে দিলাম। আমার লক্ষ্মী মেয়েটা বলল, বাবা, আজ মাথাটা অনেক ভালো লাগছে। আমার শরীরটা ভালো লাগছে। আমি বললাম, গোসল হচ্ছে আল্লাহর নেয়ামত, গোসল না করলে শরীর ভালো লাগে না, রাতে ঘুম হয় না। আজ তোর অনেক ভালো ঘুম হবে। তারপর রাতের খাবার খেয়ে যখন আমি ঘুমাতে গেলাম, আমার মেয়ে বলল, বাবা, আজ তুমি আমার রুমে ঘুমাবে। কারণ এই রুমে আমি একা একা থাকতে ভয় লাগে। আগে তো আপু আর আমি একসাথে থাকতাম। আমি আমার মেয়ের কথা শুনে বললাম, ঠিক আছে মাম্মি, তুমি আমার রুমে চলে আসো। আমি আর আমার মেয়ে গল্প করতে শুরু করলাম। আমার মেয়ে আমায় জিজ্ঞেস করলো, বাবা, তুমি মায়ের অভাব বোধ করছো? হ্যাঁ মা, তোর মা তুই অনেক ছোট থাকতে মারা গিয়েছিল। আমি তোদের কথা চিন্তা করে আমি আর কোনো বিয়া করিনি। কারণ সৎ মা বাড়িতে নিয়ে আসলে আরো যন্ত্রণা বাড়বে। তাই এইসব ভেবে আর বিয়ে করিনি। কারণ তোদের মুখের দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিব। বাবার কথা শুনে আমার কান্না চলে আসছিল। আমার বাবা তার নিজের সুখ খুঁজেননি। আমাদের সুখের জন্য বাবা সারাটা জীবন এভাবে কাটিয়ে দিল। আসলে এরকম বাবা হয় না এই যুগে। কিন্তু আমি যে ভাবনাটা ভেবেছিলাম সেটা আমি ভুল ভেবেছিলাম। জানি না সেটা ভুল না সঠিক। আমি পরদিন রাতে বাবার রুমে থাকতে চাইনি। কারণ রাতে বাবা নাক ডাকে। এটাও সমস্যা ছিল না। আমি বাবাকে পাশে রেখে মোবাইল দেখতে পারি না। আর সেই জন্য সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আমি আমার রুমে একা ঘুমাবো। আমি পরদিন বাবাকে বললাম, বাবা, আজ আমি একা একা আমার রুমে ঘুমাবো। আর সেদিনেই ঘটল আসল ঘটনা। আমি রাতে আমার রুমে যখন ঘুমাতে গেলাম, তখন বাবা আমায় ডাক দিয়ে বললেন, মাম্মি, আজ তুমি তোমার রুমে একা ঘুমাতে ভয় পাবে না? মেয়ে আমার বলল, না বাবা, আমি তো দিন দিন বড় হচ্ছি, আর এখন আমার একা একা রুমে ঘুমাতে ভয় করে না বাবা। তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। আজ 15 বছর ধরে আমি একা। আমার স্ত্রী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার স্ত্রী দেখতে অনেক সুন্দরী ছিল। আমার তো মন চায় অনেক কিছু করার। যাই হোক, আমার চোখে ঘুম আসছিল না। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 1টা বাজে। আমি আস্তে করে আমার মেয়ের রুমের দরজার কাছে গেলাম। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। আমার মেয়ে হয়তো দরজাটা ভিতর থেকে লক করতে ভুল গেছে। আমার আর কষ্ট হলো না। আমি রুমের ভিতর ঢুকলাম। আমার মেয়ের দিকে তাকিয়ে দেখি কত শান্তির ঘুম ঘুমাচ্ছে। মনে হচ্ছে নিষ্পাপ একটা মেয়ে। তাকে ড্রিম লাইটের আলোতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, ঠিক তার মায়ের মতো। আমার কাছে মনে হলো এটাই বুঝি আমার স্ত্রী। আমার নিজের মেয়েটাকে দেখে আমার অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। আমি ধীরে ধীরে মেয়ের বিছানার পাশে গিয়ে বসলাম। এক নজর তার দিকে তাকালাম। আমার অনেক ভয় করছিল, যদি আমার মেয়ে এখন জেগে যায়।
তখন কি ভাববে? আমি ভুলে গিয়েছিলাম এটা আমার মেয়ে শুয়ে আছে। এটা আমার জন্য একটা বড় সুযোগ। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার মেয়ে জেগে উঠল। জেগে আমায় দেখে চমকে উঠল আর বলতে লাগলো, বাবা এত রাতে আমার রুমে কি করছো? আমি বললাম, কেন, আমি কি তোমার রুমে আসতে পারি না? কিন্তু বাবা, আমি তো দরজা লক করে ঘুমাচ্ছিলাম। তুমি রুমের ভিতরে ঢুকলে কি করে? আমি বললাম, মা তুই ঘুমানোর আগে দরজা লক করতে ভুলে গিয়েছিলি। আর তাই তো তোর রুমে আসতে পারলাম। বাবা, তুমি ইদানিং কেমন জানি হয়ে গেছো। যাও তোমার রুমে গিয়ে ঘুমাও। যখন তখন আমার রুমে হুট ঘরে চলে আসো। পরদিন সকালে আমি আমার মেয়েকে বললাম, মা গোসল করবি না? আমি চলে গেলে কে তোরে গোসল করাবে? মেয়ে তখন বলল, বাবা আজ থেকে তোমার আর কষ্ট করতে হবে না। আমি নিজেই গোসল করতে পারবো। আমি আমার মেয়ের কথা শুনে ভাবলাম, মেয়ে কি আমার মনের কথা জেনে গেছে? আরেক মনে ভাবলাম, সে আমার মনের খবর কি করে জানবে? আমি রাতে বাড়িতে ফিরলাম, ফিরে দেখি মেয়ে ঘরে বসে টিভি দেখছে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, বৃষ্টি আজ তুই আমার রুমে ঘুমাবি? কারণ আমার শরীরটা ভালো না। আমি বাবার বাহনা কিছুটা বুঝতে পারছি। কারণ বাবার ইদানিং মনের ভিতর খারাপ কিছু চলছে। আমার বাবাকে সন্দেহর সৃষ্টি হলো। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর বাবার রুমে ঘুমাবো না। বাবা ইদানিং পাগলের মতো হয়ে গেছে। আমি আজ আমার রুমে ঘুমাতে গেলাম। রাতের শরীরটা ক্লান্ত ছিল। তাই আজ সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম। রাত যখন গভীর হলো, আমি অনুভব করলাম আমার রুমে কে যেন প্রবেশ করছে। আমার সাথে অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে। আমি যখন বুঝতে পারলাম, আমি ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পাইলাম। আমি বাবাকে বললাম, বাবা এত রাতে আমার রুমে কেন আসলে? আর আমার সাথে এমন আচরণ কেন করছো? বাবা, তুমি ভুলে গেছো আমি তোমার মেয়ে। তুমি এখনই রুম থেকে বাহির হয়ে যাও। বাবা তখন চিৎকার করে বলল, আমি এ রুম থেকে যাব না। এই রুমে আমার স্ত্রী লুকিয়ে আছে। বের করে দাও আমার স্ত্রীকে। বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আশ্চর্য তো বাবা, এসব কি বলছা? বাবা, আমি তোমার আদরের মেয়ে, তুমি এসব কি বলছো বাবা? তুমি যদি আমার সাথে খারাপ আচরণ করো তাহলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। বাবা আমায় বলল, আজ আমি মরে যাব তাও আজ এই রুম থেকে বের হব না। বাবার এমন কথা শুনে আমি বাবাকে একটা ধাক্কা মেরে ফেলে দিলাম। বাবা তখন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। আমি তাড়াতাড়ি বড় আপুকে ফোন দিলাম। বড় আপু আর আমি বাবাকে হাসপাতালে নিয়ে গেলাম। বাবা 3 দিন যাবত অজ্ঞান ছিল। বড় আপু আমায় বলল, তুই নিজের বাবাকে ধাক্কা মারলি। আপু, তুই জানিস না বাবা প্রতিরাতে আমার রুমে আসতো। অন্যরকম আচরণ করার চেষ্টা করত। তাই আজ আমি বাবাকে কখন যে ধাক্কা মারলাম তা বুঝতে পারিনি। বাবার যখন জ্ঞান ফিরল, ডাক্তার বলল, আপনার বাবা পাগল হয়ে গিয়েছে। ওনার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে আর তাই আপনার সাথে এরকম খারাপ করত। ডাক্তারের কথা শুনে আমি কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, আমি বড় ভুল করে ফেলেছি। আমার বাবা জ্ঞান হারা ছিল আর তাই তো আমার সাথে এরকম করত। বাবা তো আগে আরকম করত না। আমাদের কথা শুনে বাবা বেড থেকে উঠে বসল। আর আমাদের 2 বোনকে উদ্দেশ্য করে বলতে লাগল, শোনো মা, ডাক্তার ভুল বলেছে। আমি পাগল নই। আমার মাথাও ঠিক আছে। আমি 15 বছর ধরে তোদের মাকে দেখি না। আর তাই সে আমার পাশে না থাকাতে আমি সারাক্ষণ চিন্তায় ডুবে থাকতাম। আমার কিছুই ভালো লাগতো না। কিন্তু আমার ছোট মেয়ে বৃষ্টির দিকে তাকালে আমার মনে হতো আমার স্ত্রীকে খুঁজে পেয়েছি। কারণ বৃষ্টি দেখতে হুবহু তার মায়ের মতো। আর তাই আমার মেয়ে হিসেবে বৃষ্টিকে দেখতাম। এতে আমার চিন্তা কমে যেত। আমি প্রতি রাতে তার রুমে গিয়ে তার কাপড় চোপড় এলোমেলো থাকলে আমি তা গুছিয়ে দিতাম। এটা কি আমার অপরাধ? আমার নিজের মেয়েকে স্নেহ করা কি আমার অপরাধ? আমার মেয়েকে আমি দেখতে না পেলে আমার খুব কষ্ট হতো রে মা। আমার মেয়েকে আমি সবসময় চোখে চোখে রাখা, সেটাও কি আমার অপরাধ? বাবার মুখে এমন কথা শুনে আমি হাও মাও করে কান্না করতে শুরু করলাম। বাবার পায়ে ধরে আমি বাবার কাছে ক্ষমা চাইলাম। বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে তোমার মতো বাবা পাওয়া এখনকার যুগে ভাগ্যর ব্যাপার। বাবাও আমাকে ক্ষমা করে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না মা। তুই কাঁদলে যে আমি সহ্য করতে পারি না। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।